চন্দ্রনগর রাজ্যে ৩ ভাই বাস করত। সবচেয়ে বড় ভাইয়ের নাম ছিল ভীমা, মাঝের ভাইয়ের নাম লক্ষণ আর সবচেয়ে ছোট ভাইয়ের নাম ছিল ভোলা। তাদের বাবা মারা গিয়েছিলেন। ৩ ভাইয়েরই বিয়ে হয়ে গেছে। আজ তারা বাবার রেখে যাওয়া সম্পত্তির বন্টন করতে বসেছে। শোনো ভাইরা, আমি সবার বড়, তাই ভাগাভাগির কাজটা আমিই করব। বল, এতে তোদের কোনো আপত্তি আছে? ভাইয়া, আমি তো মাঝের ভাই। আপনি যা বলবেন আমি তাই মেনে নেব। ভাইয়া, তোমরা দুজনেই তো আমার বড় ভাই, আমি তো সবচেয়ে ছোট। তোমরা যা সিদ্ধান্ত নেবে আমি তাই মেনে নেব। বাবা চলে যাওয়ার পর আমি তোমাদেরই বাবার জায়গায় মানি। তাহলে ঠিক আছে, সবার আগে জমি ভাগের কাজটাই করা যাক। তাদের বাবার রেখে যাওয়া ছিল 2টি চাষের জমি আর একটি মেয়ের। দেখ ভাই, আমাদের কাছে 2টো জমি আছে আর একটি মেড় আছে। আমরা 3 ভাই, তাই একটা জমি আমার, একটা জমি লক্ষণের, আর যে মেড়টা বাকি থাকবে সেটা হবে ভোলার। আরে বাহ, খুব ভালো সিদ্ধান্ত ভাইয়া, আমার একদম মঞ্জুর। কি বলো ভোলা, তুমি তো চুপ করে গেলে, তোমার এতে কি মত নেই? না না দাদা, আপনি যা বলবেন আমি সেটাই মেনে নেব। ভোলা ভিতরে ভিতরে খুব কষ্ট পেল, তবুও বড় ভাইয়ের সম্মান রাখতে সে কিছুই বলল না। এরপর 3 ভাই বাবার লাগানো আম গাছের কাছে গেল। গাছটিতে 2টি বড় ডাল ছিল এবং 2 ডালেই অনেক আম ধরেছিল। দেখো ভাই, এবার এই আম গাছের ভাগটা করি। এতে 2টি ডাল আছে আর একটি শিকড় আছে, তাই একটি ডাল আমার আর একটি ডাল লক্ষণের, আর শিকড়টা হবে ভোলার। খুব ভালো ভাইয়া, এটাও আমার মঞ্জুর। আপনি তো বড়, আমি তো ছোট, আপনাদের কথা আমি কিভাবে অমান্য করি? আমিও মঞ্জুর দাদা। এরপর 3 ভাই বাড়ির সামনে এসে দাঁড়ালো। এবার বাড়ির বন্টন হবে। এবার এই বাড়িটা ভাগ করা যাক। এই বাড়িতে 4টি ঘর আছে আর একটি খড়ের ছাদ আছে, তাই 2টি ঘর আমার আর 2টি ঘর লক্ষণের, আর যে খড়ের ছাদটা বাকি থাকবে সেটা হবে ভোলার। ভীমার এই সিদ্ধান্তে ভোলা খুবই কষ্ট পেল, কিন্তু তবুও বড় ভাইয়ের কথা অমান্য করল না। আরে ভাইয়া, জমি, গাছ আর বাড়ির পর আর একটা জরুরি জিনিস তো আপনি ভুলেই গেলেন। আরে লক্ষণ, সে আবার কি? বাবা তো আমাদের জন্য কিছু টাকা পয়সাও রেখে গেছেন, আপনি সেটা কিভাবে ভুলে গেলেন? আরে হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, একটু দাঁড়াও, আমি এখনই নিয়ে আসছি। ভীমা ঘরের ভিতর থেকে একটি মাটির হাঁড়ি নিয়ে এলো, যার ভিতরে ছিল অনেক সিক্কা। তার মধ্যে কিছু ছিল এখনকার চলতি সিক্কা আর কিছু ছিল অনেক পুরনো আমলের। দেখো ভাইরা, এখানে 2 ধরনের কয়েন আছে। একটি হলো এখনকার চলতি কয়েন, আরেকটি হলো পুরানো দিনের কয়েন, যেগুলো অদ্ভুত ধাতু দিয়ে তৈরি। তাহলে ভাইয়া, এগুলোর বন্টন কিভাবে করবেন? শোনো, যে চলতি কয়েনগুলো আছে সেগুলো আমি আর লক্ষণ নেব, আর যে পুরানো যে কয়েনটি আছে সেগুলি হবে ভোলার। এই বলে 2 ভাই সব ভালো টাকা নিজেদের মধ্যে ভাগ করে নিল। ভোলার ভাগে পড়ল মাত্র 4টি পুরনো সিক্কা। দেখো ভোলা, এই পুরানো দিনের 4টে কয়েন আছে, চাইলে এগুলো তুমি নিয়ে যেতে পারো। দাদা, আপনারা তো সব টাকা পয়সা নিয়ে নিলেন। যদি আমার ভাগ্যে শুধু এই 4টি কয়েনই থাকে তাহলে আমি সেটাই মেনে নিলাম। ভোলা নিজের ভাগে 4টি সিক্কা নিয়ে ঘরের ভিতরে ঢুকতে যাচ্ছিল। ঠিক তখনই বড় ভাই তাকে থামালো। এই ভোলা, তুই কি পাগল হয়ে গেছিস? শুনিসনি ভাগাভাগি হয়ে গেছে? এখন এই ঘরে আমরা থাকবো, তোর অংশ তো ছাদে, তুই এখন গিয়ে সেই খড়ের ছাদেই থাক। দাদা, আপনি কি বলছেন? আমি এখন কোথায় যাব? আমার তো
সবে সবে বিয়ে হয়েছে। আমি কোথায় থাকবো দাদা? আরে ভোলা ভাই, এটা তো তোমার আগেই ভাবা উচিত ছিল। এখন আর কেঁদে কি হবে? দুই ভাই ভোলা আর তার স্ত্রীকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিল। এরপর ভোলা আর তার স্ত্রী পদ্মা গ্রামের পুকুর পাড়ে একটি ছোট কুঁড়ে ঘর বানিয়ে থাকতে লাগলো। হে ভগবান, এ আমাদের সঙ্গে কি হলো? এখন না ঘরের না খাটের, কিভাবে চলবে জীবন? দুবেলা ভাত তো দূরের কথা, একবেলা খাবারও জুটবে না। এখন কেঁদে যাও, ভর পেট কেঁদে যাও। তোমার বুদ্ধি কি ঘাস কেটে গিয়েছিল? আমারই কপাল খারাপ যে তোমার সঙ্গে বিয়ে করেছি। ওরা তো আমারই বড় ভাই ছিল। তুমিই বলো, তাদের সঙ্গে কিভাবে তর্ক করতাম? তোমার বড় ভাইরা তোমার জন্য কিছুই ভাবলো না, সব নিজেরাই রেখে দিল। তোমার ভাগ্যে কি দিল? জমির নামে মেয়ের, গাছের নামে শিকড়, বাড়ির নামে ছাদ, আর টাকার নামে এই 4টা পুরনো কয়েন। পদ্মা, এবার থামো। আর কত কথা শোনাবে? এবার বলো, আমরা কি করব? তাহলে তুমি বলো, এখন কি করবে, কি খাবে, কিভাবে বাঁচবে? আমি কি করব পদ্মা? আমার তো এখন কিছুই নেই। একটা কাজ করি, ওই পুরনো কয়েনগুলো নিয়ে আমি জমিদার কাছে যাই। হয়তো এগুলো বদলে কিছু নতুন টাকা পাবো। ভোলা অনেক আশা নিয়ে সেই 4টি পুরনো সিক্কা নিয়ে জমিদারের কাছে গেল। আরে ভোলা, তুমি এখানে কি জন্য এলে? জমিদার মশাই, আমার কাছে শুধু এই 4টি কয়েন আছে। আপনি কি এগুলো বদলে আমাকে কিছু নতুন টাকা দিতে পারবেন? আরে ভোলা, এই সিক্কাগুলো তো এখন আর চলে না। এগুলো এখন অচল। এর বদলে তোমাকে টাকা দেবে কে? এখন আমি কি করব? হে ভগবান, আমি তো পুরো শেষ হয়ে গেলাম। দেখো ভোলা, আমি তোমাদের 3 ভাইয়ের বন্টনের কথা শুনেছি। তোমার 2 ভাই সবকিছু নিয়ে নিয়েছে আর তোমাকে কিছুই দেয়নি। উল্টো তোমাকে বাড়ি থেকেও বের করে দিয়েছে। এমন ভাই শত্রুরও না হোক। জমিদার মশাই, এখন আমি কি করব? মনে হচ্ছে আমার কপালে কিছুই নেই। মরে গেলেই বোধহয় ভালোই হবে। তোমার কষ্ট আমার সহ্য হচ্ছে না। একটা কাজ করো, কাল থেকে তুমি আর তোমার স্ত্রী আমার খেতে কাজ করো। আমি তোমাদের অন্যদের থেকে বেশি মজুরি দেব। হ্যাঁ জমিদার মশাই, আমি কাজ করব আর আমার স্ত্রীও কাজ করবে। ঠিক আছে, কাল সকাল থেকে চলে এসো। আর এই সিক্কাগুলো নিজের কাছেই রাখো। হয়তো এগুলোই তোমার ভাগ্যের চিহ্ন। এরপর থেকে ভোলা আর পদ্মা জমিদারার খেতে কাজ করতে লাগলো। কষ্টে হলেও তাদের দুমুঠো খাবারের ব্যবস্থা হলো। একদিন দুপুরে পদ্মা, আজ কি খেতে এনেছো? ঘরে যা শুকনো শুকনো ছিল সেটাই এনেছি, চুপচাপ খাও। ভোলা আর পদ্মা ক্ষেতের এক কোণে বসে খাবার খাচ্ছিল। কি হলো, হঠাৎ খাওয়ার বন্ধ করে দিলে কেন? না, কিছু না। আমি শুধু ভাবছিলাম, কি ভাবছো তুমি? আমরা এত কষ্ট করি, সকাল থেকে সন্ধে পর্যন্ত কাজ করি, এভাবে আর কতদিন? আমাদের কি একটা সন্তানও হবে না? বুড়ো বয়সে আমাদের কে দেখবে? হ্যাঁ পদ্মা, আমিও বারবার এই কথাই ভাবি, কিন্তু এসব তো আমাদের হাতে নেই। মনে হয় ভগবানও আমাদের দিকে তাকাচ্ছেন না। না ঘর আছে, না জমি আছে, না সন্তান আছে। এখন তো ভগবানের উপর থেকেও বিশ্বাস উঠে গেছে। ঠিক তখনই একটি ছোট চড়ুই পাখি তাদের সামনে এসে বসল। আরে দেখো, একটা পাখি। মনে হচ্ছে ওর খুব খিদে পেয়েছে, ওকে কিছু খেতে দাও। পদ্মা পাখিটিকে কিছু চাল দিল। পাখিটি কিছুক্ষণ পদ্মার দিকে তাকিয়ে থাকল, তারপর চাল খেয়ে উড়ে চলে গেল। সন্ধ্যায় কাজ শেষ করে তারা কুঁড়ে ঘরে ফিরে এলো। রাতে হঠাৎ পদ্মা ভোলাকে ডাকল। শুনছ, এই ফাওড়াটা নাও আর আমার সঙ্গে চলো। কোথায় যাবে এত রাতে? কোদাল নিয়ে কোথায় যাবে?
বেশি প্রশ্ন করো না, আজ একটা জরুরি কাজ আছে। পদ্মার কথায় ভোলা ফাওড়া তুলে নিল। দুজনে গিয়ে দাঁড়ালো সেই মেয়ের কাছে, যেটা বন্টনে ভোলার ভাগে পড়েছিল। পদ্মা, এ তো আমাদের মেয়ের, আর এই দুই পাশে যে ধান ক্ষেতগুলো আছে ওটা আমার দুই ভাইয়ের। সেই কারণেই তো তোমাকে এখানে এনেছি বোকা। শোনো, এই মেয়েটা এখনই ভেঙে দাও। কি বলছো তুমি? এতে তো আমার দুই ভাইয়ের সব ফসল নষ্ট হয়ে যাবে। ওটা তোমার সমস্যা না, মেয়েটা তোমার, তাই ভাঙবে না রাখবে সেটা তোমার ইচ্ছা। আরে বাহ পদ্মা, তুমি তো সত্যিই খুব বুদ্ধিমতী। এরপর ভোলা আর পদ্মা সেই মেয়ের ভেঙে দিল। ফলে ক্ষেতের সব পানি বেরিয়ে গেল আর ফসল নষ্ট হয়ে গেল। পরদিন সকালে ভীমা আর লক্ষ্মণ খেতে এসে দেখল হে ভগবান, এ কি হলো? আমাদের তো সব ফসল নষ্ট হয়ে গেল। কত সুন্দর ফসল হয়েছিল, ভাবছিলাম এবছর ভালো টাকা পাবো। আমাদের জমির যে মেডটা ছিল সেটাকেও ভেঙে দিয়েছে। নিশ্চয় এটা ভুলার কাজ, সে আমাদের সঙ্গে চালাকি করেছে। দুই ভাই কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে এলো আর সব কথা তাদের স্ত্রীদের বলল। আরে এতে কি হয়েছে? ফসল নষ্ট হয়েছে তো কি হয়েছে? আমাদের তো আম গাছ আছে। হ্যাঁ, আর কয়েকদিন পরই আম পেকে যাবে। আমরা সেগুলো বাজারে বিক্রি করে ভালো টাকা পাবো। হ্যাঁ, ঠিকই বলেছো, এখন সেটাই ভরসা। ওদিকে পদ্মা আবার নতুন ফোন দিয়ে আটলো। শোনো, আজ রাতে আমাদের আর একটা কাজ করতে হবে। এবার আবার কি? সেটা সন্ধ্যা হলেই বুঝবে। সন্ধ্যা নামতেই পদ্মা আর ভোলা একটা কুড়াল নিয়ে সেই আম গাছের নিচে গেল, যেটা বন্টনে ভাগ হয়েছিল। এই কি সেই গাছ? হ্যাঁ পদ্মা, এই গাছটাই। একটা ডাল বড় ভাইয়ের আর একটা ডাল মেজ ভাইয়ের। আর আমাদের অংশ? আমাদের ভাগে শুধু এই শিকড়টাই পড়েছে। তাহলে ঠিক আছে, শিকড় যখন আমাদের, তখন আমরা সেটা রাখবো না কাটবো সেটা আমাদের ইচ্ছা। এই বলে ভোলা আর পদ্মা গাছের শিকড়ে কুড়াল চালাতে লাগলো। অল্পক্ষণের মধ্যেই পুরো আম গাছটি ভেঙে মাটিতে পড়ে গেল। গাছ পড়ে যাওয়ার ভয়ানক শব্দ শুনে ভীমা আর লক্ষণ দৌড়ে সেখানে এলো। ও, তাহলে তুই সব করেছিস ভোলা? আমাদের সঙ্গে প্রতিশোধ নিচ্ছিস? আজ তোকে এর শাস্তি পেতেই হবে। চলো ওদের রাজ দরবারে নিয়ে যাই, রাজা ওদের চাবুকের মার দেবেন। হ্যাঁ ভাইয়া, ঠিক বলেছ। এরপর দুই ভাই ভোলা আর পদ্মাকে ধরে নিয়ে গিয়ে রাতভর একটা ঘরে বেঁধে রাখল।